অস্ট্রেলিয়া সিরিজে স্টিভ ওয়ার 23 বছর আগে টোটকাই সই। স্টার্ক হ্যাজেলউডদের সামলাতে ওই পথের বিকল্প কই? বয়স তো কেবলই সংখ্যা, তাই ব্যাটে আগুন, স্বপ্ন অটুট। ফের টাইগার জার্সিতে সাব্বিরের ছুট। বিশ্বকাপ শেষেও মনে আছে ক্ষত, ক্লাব ডিউটিতে ফিরে মেসির ব্যস্ততা যত। ফিফার আতঙ্ক আছেন নিচে লেয়ান্দ্রো পারেদেস। তদন্ত শেষে 9 ম্যাচের নিষেধাজ্ঞার শঙ্কা, সব আশা শেষ। স্বাগত খেলা যুগে, আপনাদের সাথে আছি তাজরিন খন্দকার। অনেক টানাপোড়েনের পর দলের সঙ্গে যোগ দিচ্ছেন লিটন দাস। ব্যাটিং এর সমস্যা কাটিয়ে উঠতে এবার কি ত্রাতা হতে পারবেন এলকেডি? কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে 23 বছর আগে ডারউইনে বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে একটা পরামর্শ দিয়েছিলেন স্টিভ ওয়া। সেটাই এবারের অস্ট্রেলিয়া সফরে হতে পারে শতদের জন্য বড় টোটকা। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্সদের সামলাতে ওই পথের বিকল্প নেই টাইগার ব্যাটারদের জন্য। নাহিয়ান বিন জাসেমের রিপোর্ট। যখন খেলছিলাম তো স্টিভওয়া এমআরএফ স্পন্সর ছিলেন, তার ডারউইন টেস্টে 2003 সালে 2003-এ। তো ওই ম্যাচে 100 করেছিল স্টিভওয়া, এবং তার গ্লাভসটা ছিল হোয়াইট কালারের। সো ডিফারেন্ট, প্রথম ক্রিকেটার ছিল যে একদম পুরো হোয়াইট কালার। টেস্ট ক্রিকেটে যেমন সাদা ড্রেস পরা, সে গ্লাভসটাও পরছে একদম হোয়াইট কালার। তো খেলা শেষে আসলে স্টিভওয়াই আমাদের বলছিল যে তোমরা আমাদের ড্রেসিং রুমে আসো, আমরা একসাথে গল্প করি। আমাকে যেমন জিজ্ঞাসা করলো যে তোমার কি এক্সপিরিয়েন্স হলো প্রথম টেস্ট খেলার পরে। তখন বললাম যে দেখো আর কি, গিলস্পি, ব্রেডলি নামটাই বড়। আসলে ক্রিকেটে আমরা দেখেন একটা নাম ছাড়া একটা বলার যদি 150 করে, আপনার কাছে কোনো কিছু মনে হবে না যে এটা কি নতুন বলার। কিন্তু যখনই আপনি নাম শুনবেন যে মিচেল স্টার্ক বা হ্যাজেলউড, তখনই আপনার হয়তো একটু ডাউট সৃষ্টি হবে, আপনি চিন্তা করবেন। কিন্তু নতুন কোনো বলার হলে কিন্তু আপনি ওটা চিন্তা করবেন না। ওই জিনিসটাই আমি স্টিভওয়ার সাথে শেয়ার করছিলাম, এবং সে আমাকে সেম এক্স্যাক্টলি এই কথাটা বললো যে আমার যখন টেস্ট ডেবিউ হলো ওয়েস্ট ইন্ডিজে, আমিও প্রথমে এই ওদের নাম শুনে ভয় পেয়ে গেলাম, কিন্তু খেলার পরে দেখি যে একদম ইজি, এত কঠিন না। তো এইসব বিষয় নিয়ে কথা হচ্ছিল। আমার মনে হয় এবার এই টিপসগুলো আপনার যারা ব্যাটসম্যান আছেন তাদের মানে মাথায় রাখাটা খুব জরুরি, যে মিচেল স্টার্ক, হ্যাজেলউড, প্যাট কামিন্স, অস্ট্রেলিয়ার কন্ডিশন, এসব মাথায় নিলেই বোধহয় আসলে লেজে গোবরে একটা অবস্থা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো এটা মানে ওই স্টিভ আর ওই পরামর্শটা আমার কাছে মনে হয় ভালো মাথায় রাখলে। মাথায় ডেফিনেটলি আপনাকে সাকসেসফুল যখন আপনি হবেন, আপনি জাস্ট বলটা দেখতে হবে। আপনার ওই নাম বা বলার এইটা কিন্তু চিন্তা করলে আপনি সাকসেসফুল হতে পারবেন না। যখনই আপনি সাকসেসফুল হবেন, আপনি দেখবেন যে আপনি পুরো আপনার কন্ট্রোলে আছেন। তো অবশ্যই আমাদের ব্যাটসম্যানদের হয়তোবা এইভাবেই তারা ইনিংসগুলো বড় করে। যখন আমরা ভালো খেলি, আমরা কিন্তু এই কাজটাই করি যে জাস্ট বলটা দেখি, কে বল করছে এটা আমরা খেয়াল করি না। যখনই আপনি বলারের নাম বা ফেস মনে করবেন, তখনই আপনি বলটা মিস করে ফেলবেন। তো এইসব স্টিভওয়ার এই জিনিসগুলো ছিল। আর বলছিল যে পরের টেস্ট ম্যাচে যদি তুমি 50 করতে পারো, আমার থেকে একটা গ্লাভস পাবা। হ্যাঁ, ওই সাদা কালারের গ্লাভসটা। কিন্তু আসলে পরের টেস্ট ম্যাচে আমার কেরিয়ারের প্রথম 2 ইনিংসে 2টা 0 করেছিলাম প্রেসারে। তারপর তার একটা বইয়ে লেখছিল যে স্টিভওয়া যে আশরাফুলকে ওই গ্লাভসটা আমি গিফট করছিলাম, কিন্তু আসলে ওই আমিও চাইনি, ও দেয়নি। আচ্ছা, মানে দেয়নি কিন্তু বইতে এসেছে যে গ্লাভসটা আপনাকে, মানে স্টিভ অ্যাটলিস্ট আপনার কথা মনে রেখেছে যে এটা একটা পজিটিভ দিক। নাহিয়ান বিন জাসিম, 71, ঢাকা। সাব্বির রহমান আবার ছক্কার মুডে ঝড় তুলতে চান অস্ট্রেলিয়ায়। হাই পারফরমেন্স ইউনিটের হয়ে ডারউইনের টি20 টুর্নামেন্টে মাতিয়েই আবার গায়ে তুলতে চান লাল সবুজ জার্সিটা। ধোনি আর হার্দিক পান্ডিয়ার ব্যাটিং দেখে অনুপ্রেরণা নিচ্ছেন বাংলার এই হার্ড হিটার। বলছেন বয়স তো কেবলই সংখ্যা। সাইফুল রূপকের রিপোর্ট। ক্রিকেট নিউজগুলোর কমেন্ট বক্সে লেখা দেখা যায় বা কমেন্ট দেখা যায় যে সাব্বির রহমান কোথায়, পাওয়ার হিটার 6 হিটার সাব্বির রহমান কোথায়। সাব্বির রহমান আবার আসলে সেই রাডারে চলে আসছে। জি আলহামদুলিল্লাহ, জি এটা একটা অনেক বড় একটা প্রাপ্তি আমার জন্য যে আফটার 4 ইয়ার্স আমি ইনশাল্লাহ আবার ক্যাম্পে জয়েন করেছি, এইচপি ক্যাম্পে। দর্শকরা যে বলে পাওয়ার হিটার 6 হিটার, আপনি কোনটা শুনতে পছন্দ করেন বেশি?
বোথ বোথ শুনতে ভালো লাগে এবং আমার কাছে মনে হয় যে এটাই আমার রোল লাস্ট 10 বছর ধরে হয়ে আসছে। এখন আপনার অলমোস্ট মিড 30-র কাছাকাছি। সাব্বির রহমান কি প্ল্যান কি করেছে? বয়স একটা সংখ্যা মাত্র, আপনি কীভাবে মেনটেন করছেন এটাকে সেই ইম্পর্টেন্ট। 3টা ফর্ম্যাট খেলার জন্য আমি এখনও পরিপক্ত আছি। দেখা যাক কোন ফর্ম্যাট দিয়ে আসলে ঢোকা হয় আর কোন ফর্ম্যাটে ভালো হয়। তবে আমার কাছে মনে হয় যে টি-20 যদি ভালো হচ্ছে, এখন টি-20 যদি এখন যেহেতু আমার লক্ষ্য এখন টপ এন্ড, ওটা যদি ভালো খেলতে পারি ইনশাল্লাহ দেখা যাক কী হয় আর কি। আপনি বললেন বয়স একটা সংখ্যা, মেসি সেটা প্রমাণ করছে। বেশি দূরে যাওয়া লাগবে না, আর্জেন্টিনা যাওয়া লাগবে না, দেশের সাকিব আল হাসানই সেটা প্রমাণ করছে। মুশফিক ভাইও তো বরণ করছে আসলে। আসলে এটাই বলুন যার যেরকম মেন্টালিটি আসলে, যে আপনি এটা গিভ আপ করবেন না, এটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মেন্টালি উপর ডিপেন্ড করছে। তো লাস্ট 4 বছর ন্যাশনাল আমি খেলি নাই, তা আমি কখনো গিভ আপ করি না। 5 বছর 6 বছর খেলার ক্যাপাবিলিটি আছে ইনশাল্লাহ। স্পেসিফিক একটা কথা যেটা আপনাকে একদম মানে আপনাকে একটা কিক দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে এখনও তোর বয়স হচ্ছে 34, বাট তোকে দেখে মনে হয় না 34, বাট তুই ভালো মেনটেন করতেছিস, মার্শাল্লাহ ভালো খেলতেছিস আর 2 বছর ধরে। কে বলেছে? মার্শাল ভাই সবসময় বলে, এটা সবসময় বলে এবং সবাই বলে, সব সিনিয়র প্লেয়াররা বলে। তো এটা আমাকে খুব ভালো একটা কিক করে যে মানুষের ডেভেলপ করার জন্য। একসময় সতীর্থ, একসময় ক্যাপ্টেন, এখন বিসিবির প্রেসিডেন্ট তামিম ইকবাল, সে কতটা ইন্সপায়ার করেছে আপনাকে? সে আসার পর আসলে আপনার একটা লাইফ লাইনও পেয়েছেন মনে যায়। ডেফিনেটলি অনেক বছর দেশের সঙ্গে শেয়ার করছি তার সাথে, আমরা খুবই প্রাউড ফিল করছি। আমি এখন আমার কাছে মনে হয় যে উনি আসাতে আমাদের যে ক্রিকেটার যারা আছেন তারা অনেক বেশি একটা ভালো উত্তেজিত হয়েছেন, কারণ উনি ক্রিকেটে যে ম্যাচগুলো খেলেছেন বা ক্রিকেট যে শেয়ারগুলো খেলেছে উনি সব ক্রিকেট প্লেয়ারদের চিনে এবং কোন প্লেয়ারে কোন সময় ইউটিলাইজ করতে হবে ওনার থেকে বেটার কোথাও জানে না। হয়তো বা ওনার ইয়াতেই আমি হয়তো বা এখানে আসা। আসলে থ্যাংক ইউ সো মাচ। আর সবচেয়ে বড় বিষয় এই সুযোগটা কাজে লাগাতে হবে। সাব্বির রহমান তো স্ট্রেটে বা মিড উইকেট জোনে খুব ভালো খেলে, পাওয়ার হিটিং করে, বাট আধুনিক টি-20-র জন্য মানে আপনি আর কি শট রপ্ত করেছেন যেটা দিয়ে আসলে আপনি ওয়াইড রেঞ্জ অফ শট বা 360 খেলার মতো যে ব্যাপারটা থাকে? আসলে বেশি চেঞ্জ করা লাগে না আসলে, যদি আপনার হাতে পাওয়ার থাকে বা বডিতে যদি পাওয়ার থাকে আমার বেশি চেঞ্জ করতে হয় না। আমি চেঞ্জ করছি হয়তো বা একই গ্রিপে অফসাইডে কীভাবে মারা যায় বা ওই একই বল দিয়ে কীভাবে আরেকদিকে অন্যদিকে গ্যাপ অফসাইডে কীভাবে মারা যায়, এইটা আমি চেঞ্জ করেছি। বাট আমার কাছে মনে হয় না বেশি শর্টস আমার দ্বারা খেলা হবে, বাট আমার অনেক পাওয়ারফুল যেটা আমার কাছে পাওয়ার যে শক্তি আছে, আমার কাছে মনে হয় যে মেলবোর্ন মাঠটা পার করতে পারবো, একটু কনফিডেন্স আমাকে এনাফ। এই পাওয়ারটা আছে, এটা সবাই জানে, কিন্তু থাকে না যে কারোর সাথে কথা বলেছেন বা কারো ভিডিও দেখে নতুন নিজের মধ্যে কোনো পরিবর্তন এসেছে এরকম কিছু? আমি MS ধোনির ভিডিও দেখি, ও কীভাবে 6 মারে, ও কীভাবে মুভমেন্ট করে, লাস্ট 3 বছর ধরে আমি ওটাকে মুভ করতেছি। হার্দিক পান্ডিয়া ও কীভাবে দাঁড়িয়ে থেকে 6 মারে, স্পিন বল প্লাস পেস বলে কীভাবে এত বডি ভালো শেপে থাকে। তো চেষ্টা করছি এদের দুজনকে ফলো করার জন্য এবং সবসময় যখন প্র্যাকটিস যাই এদের কিছু ভিডিও ক্লিপ দেখার জন্য যে এটা ইউটিলাইজ করা যায় নাকি। তো আমার কাছে এই দুটো ভিডিও আমার কাছে গুড এনাফ। একটা দরজা আছে, দরজাটা বন্ধ জাতীয় দলের সাব্বির রহমানের জন্য, কিন্তু দরজাটা খুলে যাবে যদি আপনি অস্ট্রেলিয়াতে যে চলতি মাসেই টপ এন্ড টি-20 টুর্নামেন্টটা আছে, সেখানে নিউজিল্যান্ড এ দল, নেপাল, বিগ ব্যাশের অনেকগুলো দল আছে, তাদের বিপক্ষে সাব্বির রহমান আসলে কী পরিকল্পনা নিয়ে অস্ট্রেলিয়া যাবে যেন জাতীয় দলের দরজাটা খুলে যায়? না আসলে জাতীয় দল দরজাটা বন্ধ ওপেন এটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আপনি প্রেজেন্টে কী করছেন, প্রেজেন্টে আপনার সামনে কী লক্ষ্য আছে, সেটা যদি আপনি সাকসেস হতে পারেন দেন পরের লক্ষ্য আরেকটা লক্ষ্য। তা আমি এখন টি-20 নিয়ে চিন্তা করছি, অস্ট্রেলিয়ার ট্যুরকে নিয়ে। হোপফুলি ইনশাল্লাহ যদি ফিট হয়ে ভালো থাকি, ইনজুর না থাকে, যেতে পারবো ইনশাল্লাহ। যদি ভালো খেলতে পারি নেক্সট ডোরটাও ওপেন থাকবে আমার জন্য। অল দ্য বেস্ট। সাব্বির রহমান যাচ্ছেন অস্ট্রেলিয়ায়, সেখানে ভালো করলেই জাতীয় দলের দরজা খুলে যাবে। ইন্টারন্যাশনাল টি-20 খেলেছেন 48টা, 50 পেরিয়ে তিনি আরও অনেক বেশি সার্ভিস দিতে চান দেশকে, সেই স্বপ্ন নিয়ে আসলে ঘাম ঝরাচ্ছেন। সাইফুল রূপক, 71। তামিম পরবর্তী যুগে সেঞ্চুরির চরম খরা আর চোটের জর্জর ছায়ায় ঢাকা পড়েছে লাল সবুজের টেস্ট দল। 4 বছর ধরে ওপেনিংয়ে কোনো শতকের মুখ না দেখা বাংলাদেশ দল আজ কোন কঙ্কালসার বাস্তবতা নিয়ে পা রাখছে ক্যাঙ্গারুর দেশে? অস্ট্রেলিয়ার পেস স্বর্গে কামিন্স স্টার্কদের আগুন সামলাতে কেমন প্রস্তুতি টাইগারদের? নাহিয়ান আরিফিনের রিপোর্ট। 23 বছরের দীর্ঘ বিরতি পেরিয়ে ক্যাঙ্গারুর দেশে মহারণের প্রস্তুতি, কিন্তু রণক্ষেত্রে নামার আগে টাইগার শিবিরে ইনজুরির ঝড়ের পর নতুন করে দানা বাঁধতে শুরু করেছে পুরনো এক আতঙ্ক। একপাশে শরীফুল নাহিদ রানার চোটের আঘাত আর অন্য পাশে ওপেনিং পজিশনে রক্তক্ষরণ। অজি বোলারদের বিষাক্ত সুইং আর বাউন্স সামলাতে যখন দরকার ছিল অভিজ্ঞতার ঢাল, তখন রীতিমতো ভাঙাচুরা আর ভঙ্গুর ওপেনিং জুটি নিয়ে মেলবোর্ন সিডনির পথ ধরেছে লাল সবুজের প্রতিনিধিরা।
পরিসংখ্যানের খাতা খুললেই বেরিয়ে আসে এক করুণ রূপক। দীর্ঘদিন যে ওপেনিং পজিশনে শেষ বিকেলের আশ্রয় হয়েছিলেন তামিম ইকবাল, তার বিদায়ের পর সেই রাজসিংহাসন এখন শুধুই এক মিউজিক্যাল চেয়ার। তামিম পরবর্তী যুগে একে একে দেখা গেছে 7 জন ওপেনারকে, কিন্তু 21 ম্যাচে এই 7 জনের ব্যাট থেকে সেঞ্চুরি তো দূরের কথা, 50-র দেখা মিলেছে মোটে 10টি। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে যা যে কোনো দলের জন্য সর্বনিম্ন লজ্জার এক রেকর্ড। আরও পেছনের পাতা উল্টালে মিলবে আতঙ্কের খবর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শুধু বাংলাদেশের কোনো ওপেনার সবশেষ 3 অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছিলেন আজ থেকে প্রায় 4 বছর আগে। ভারতের বিপক্ষে সেঞ্চুরিটি এসেছিল জাকির হাসানের ব্যাট থেকে, এরপর শুধুই ব্যর্থতার মিছিল। 2023 সাল থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপে টাইগার ওপেনারদের গড় ইনিংস মাত্র 20.17। এমনকি গত 2 বছরে মাহমুদুল হাসান কিংবা সাদমান ইসলাম যে দুটি সেঞ্চুরি তুলে নিয়েছিলেন সেগুলো ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে, আয়ারল্যান্ড আর জিম্বাবুয়ের বিপক্ষে। ওয়ানডে মেজাজের তানজিদ তামিম কিংবা 5 বছর পর লাল বলে ফেরা সৌম্য, এসব জোড়াতালির বিকল্প নিয়ে অস্ট্রেলিয়ার বাউন্স ট্র্যাকে কতদূর টিকে থাকা সম্ভব সেটি নিয়ে জন্মেছে প্রশ্নের পাহাড়। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য কঠিন বাস্তবতা স্বীকার করেই দুশ্চিন্তার ভাঁজ লুকাতে চাইলেন চ্যালেঞ্জের তত্ত্বে। দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে চ্যালেঞ্জের দোহাই দিয়ে তিনি শুনিয়েছিলেন আশার বাণী। কিন্তু চেষ্টার দোহাই দিয়ে কি অস্ট্রেলিয়ার আগুনে বোলিং সামলানো যাবে? টপ অর্ডারে যদি শুরুতেই ধস নাবে তবে রানের মজবুত ভিত গড়বে কে? নাকি বরাবরের মতোই মিডল অর্ডারে কাঁধে চড়ে পার হতে হবে টেস্টের কঠিন বৈতরণী? সমস্যা যখন গভীরে, সমাধান তখন শুধুই অলৌকিকের আশায়। ওপেনিংয়ের এই দীর্ঘ খরা আর জরাজীর্ণ অবস্থা কাটিয়ে অজিদের পেস স্বর্গে নতুন সূর্য উদয় হবে, নাকি বল হাতে অজি পেসারদের আগুনে ভস্ম হবে বাংলাদেশের টেস্ট স্বপ্ন? নাহিয়ান আরেফিন, ৭১। এবারে ফুটবল। লিওনেল মেসি ফিরলেন। বিশ্বকাপের ক্লান্তি শেষে ইন্টার মায়ামির জার্সিতে দ্বিতীয়ার্ধে মাঠে নামলেন। 39 বছরের শরীরে এখনো আছে বড় দম। সেই দমে 37 মিনিট দৌড়ে গেলেন পুরো মাঠ। আর্জেন্টিনার হয়ে ফাইনাল হারের বেদনা আছে মনে, কিন্তু মেসি তার ডিউটি পালন করেন ঠিকঠাকভাবে। তিনি যে একজন জাত ফুটবলার তার প্রমাণ দিয়ে যান বারবার। বিস্তারিত মঈন হাসানের রিপোর্টে। মেসির ছুটি শেষ, তার আগে ছিল বিশ্বকাপ হারের বেদনা। মেসির কান্না জড়িত ছবি সবাই দেখেছেন। সেই ছবিতে হৃদয় ভেঙে যায় কোটি আর্জেন্টিনা সমর্থকদের। এরপরই কানা ঘুষা এলএম10 এখন কোথায় যাবেন? কেউ কেউ বলছিলেন তিনি মায়ামিতে ফিরে যাবেন। মেসি আর্জেন্টিনায় ফিরেছিলেন, বেশ কয়েকদিন বিশ্রাম নিলেন। যে রোজারিওর অলি গলিতে ছুটেছেন প্রতিদিন সেখানেই ফিরলেন। দেশটিতে এখন বেশ ঠান্ডা, একটা মোটা হুডি জড়িয়েছিলেন মেসি। এমনকি ক্লাব ফুটবল উপভোগ করতে স্টেডিয়ামেও ঢু মেরেছেন, অটোগ্রাফ দিয়েছেন। মেসি যখন শান্ত থাকছেন তার সমর্থকরাও শান্ত। এরপর ছুটি শেষ, মেসি ফিরলেন ইন্টার মায়ামিতে, যেখানে তিনি বছরের বেশিরভাগ সময় থাকেন। 2 দিন সময় মিলল খানিকটা অনুশীলন, এরপরই আবারও পেশাদার ফুটবল। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির প্রতিপক্ষ কলম্বাস। ম্যাচটা শেষ হলো 2-2 সমতায়। মাত্র দ্বিতীয় ম্যাচ খেলা কাসেমিরোর একটা আত্মঘাতী গোল যেন সর্বনাশ বয়ে আনলো। তবে সব ছাপিয়ে দ্বিতীয়ার্ধে মেসির ওই মাঠে নামার ছবিটাই আইকনিক। যারা প্রফেশনাল, যারা হার নামানো চরিত্র, তারা বারবার ফিরে আসেন নিজেদের মঞ্চে। মেসি মাঠে নামলেন 53তম মিনিটে। উঠে গেলেন দানিয়েল পিন্টার। অপোজিশন বক্সে যৌথভাবে সবচেয়ে বেশি টাচ 5টি, যৌথভাবে সবচেয়ে বেশি শট 4টি। এই সবই মেসির দখলে। 37 মিনিট খেলে 25 টাচ। গোলের দেখা পাওয়া যায়নি যদিও, তবুও তো কম কিছু না। ইন্টার মায়ামির হয়ে ম্যাচের 16 মিনিটে লুইস সুয়ারেস ও প্রথমার্ধে যোগ করার সময়ে নোয়া অ্যালেন গোল দুটি করেন। মেসির জন্য গোল লেখা ছিল না, সেক্ষেত্রে হয়তো ইন্টার মায়ামির জয়টাও লেখা থাকতো। সব ছাপিয়ে গেল এক ফিরে আসা জাত ফুটবলারের প্রতিচ্ছবিতে। বারবার ওই টানেল ধরে, বারবার ওই ক্যাপ্টেন্স আর্মব্যান্ডে। শুরুর একাদশে বা দ্বিতীয়ার্ধে এলএম10 ঠিক একই রকম। মঈন হাসান, ৭১। বিশ্বকাপ জিততে পারেননি, কিন্তু শেষ বাঁশির পর যেন হারিয়ে ফেলেছিলেন নিজের সব ধৈর্য।
মাঠে ফুটবল নয়, যেন শুরু হয়েছিল ওয়ার জোন। লাথি, গলা চেপে ধরা, ধাক্কাধাক্কি, একের পর এক অভিযোগে এখন 9 ম্যাচ নিষেধাজ্ঞার খাঁড়া ঝুলছে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের মাথার উপর। তবে আছে একটা আইনি লুপহোল যা তাকে এই শাস্তি থেকে বাঁচিয়ে দিতে পারেন। প্রশ্ন একটাই, শেষ রক্ষা হবে নাকি নিজের পাতা ফাঁদেই পড়বেন বিশ্ব চ্যাম্পিয়নের এই তারকা? বিস্তারিত রিপোর্টে। বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজতেই যেন আগুনে ঘি পড়ল। মাঠটা রীতিমতো পরিণত হয় ওয়ার জোনে। ধাক্কাধাক্কি, মারামারি আর হাতাহাতি। এমন ঘটনা দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা কি খেলার মাঠ নাকি WWE এর মঞ্চ। আর সেই সংঘর্ষের একেবারে ফ্রন্ট লাইনে ছিলেন আর্জেন্টাইন তারকা লিয়ান্দ্রো পারেদেস। টেলিভিশনের ফুটেজে দেখা যায় স্পেনের এরিক গার্সিয়াকে লাথি মারছেন, গলা চেপে ধরছেন পারেদেস। এরপর গাভিকেও মাটিতে ফেলে দেয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পুরো ঘটনায় জড়িয়ে পড়েন নাহুয়েল মলিনা, থিয়াগো আলমাদা আর সহকারী কোচ রবার্তো আয়ালাও। সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যালান শিয়ারারও ক্ষোভ লুকাননি। তার ভাষায়, এমন আচরণের কোনো জায়গা নেই ফুটবলে। হার কষ্টের হতে পারে, কিন্তু প্রতিক্রিয়ারও একটা সীমা থাকা উচিত। প্রথমে শোনা গিয়েছিল রেফারি স্লাভকো ভিনচিচ সরাসরি রেড কার্ড দেখিয়েছেন পারেদেসকে। তবে পরে জানা যায় ম্যাচ শেষে তার বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়নি। তবে এখানেই শেষ নয়, পুরো ঘটনার তদন্তে নেমেছে ফিফা। কোড অফ কন্ডাক্টের 14 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সহিংস আচরণের প্রতিটি অভিযোগে ন্যূনতম 3 ম্যাচ নিষেধাজ্ঞা হতে পারে। আর 3টি অভিযোগ প্রমাণিত হলে পারেদেসের কপালে জুটতে পারে মোট 9 ম্যাচের নিষেধাজ্ঞা। তবে পারেদেসের সামনে রয়েছে একটা আইনি লুপহোল। যদি তিনি আন্তর্জাতিক ফুটবল থেকেই অবসর নেন, তাহলে জাতীয় দলের ম্যাচে সেই নিষেধাজ্ঞা কার্যকর করার কোনো সুযোগ থাকবে না। কিন্তু গল্পে আছে আরও একটা টুইস্ট। ফিফা যদি আচরণ বৃদ্ধির আর্টিকেল 70 প্রয়োগ করে, তাহলে নিষেধাজ্ঞা শুধু জাতীয় দলে নয়, গ্লোবাল ব্যান হিসেবে সব ধরনের ফুটবল কার্যক্রমেই কার্যকর হতে পারে। অবশ্য এমন কঠোর শাস্তি সাধারণত গুরুতর অপরাধেই দেয়া হয়। 2014 বিশ্বকাপে জর্জিও চিয়ালিনিকে কামড় দিয়ে ঠিক এমনই শাস্তি পেয়েছিলেন লুইস সুয়ারেজ। তাই এখন সবার চোখ ফিফার সিদ্ধান্তের দিকে। পারেদেস কি নিষেধাজ্ঞার লাল ফিতায় বাঁধা পড়বেন, নাকি আইনি ফাঁক গলে শেষ পর্যন্ত বেঁচে যাবেন? নিষেধাজ্ঞার কাউন্টডাউন চলছে, আর পারেদেসের ভবিষ্যৎ ঝুলছে একটা সুতোর ওপর। তাজিন খন্দকার, 71। জীবনে 41টি বসন্ত পার করে নতুন বসন্তের খোঁজে ক্রিস্টিয়ানো রোনালদো দীর্ঘ 10 বছরের সম্পর্কের পর আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজের সঙ্গে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই পর্তুগিজ মহাতারকা। আগামী সপ্তাহে শৈশবের শহর পর্তুগালের ফুনচালের মাদেইরা দ্বীপে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানের প্রতিবেদন অনুযায়ী বিয়ের মূল ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে ফুনচাল ক্যাথেড্রালে। স্থানীয় রীতি অনুযায়ী বিকেল 3টায় শুরু হবে বিয়ের আচার। ধর্মীয় আচার শেষে অতিথিদের জন্য রাখা মধ্যাহ্নভোজ ও মূল সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে সেখানকার বিখ্যাত 5 তারকা হোটেল সাভয় প্যালেসে। এই ছিল এখনকার খেলাযোগে। সরাসরি সংবাদের অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথেই থাকুন।